8A এবং 8B। তো 8A তে যেটা আছে সেটা হচ্ছে 8B তে হচ্ছে গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া, অ্যান্ড 8A তে আছে খুব সম্ভবত প্রোডাক্টিভিটি সফটওয়্যার। তো 8A তে যে প্রোডাক্টিভিটি সফটওয়্যারের যে কথা বলা হয়েছে, যেমন ফার্স্ট আমরা যদি সফটওয়্যার কনসেপ্ট নিয়ে চিন্তা করি তাহলে হচ্ছে যে সফটওয়্যার ক্যাটাগরিজ আছে। যেমন আমরা যদি চিনি ফার্স্ট কমার্শিয়াল সফটওয়্যার গুলি আসলে কিরকম হয়, যেগুলি আসলে শুধুমাত্র পারচেস করে আমরা কেবলমাত্র ইউজ করতে পারি। উইদাউট পারচেস আমি এই সফটওয়্যার গুলো ইউজ করতে পারি না, বা হচ্ছে ওয়ান টাইপ আমার সলিউশন দেয়। যেমন হচ্ছে শুধুমাত্র আমি যদি ক্যাট কোর সফটওয়্যার, এটা তো পাইরেটেড সফটওয়্যার নাকি, এটা তো কিনতে হয়। তো এই ধরনের সফটওয়্যার শুধুমাত্র কিন্তু দেখা যাচ্ছে যে ওয়ান ওয়ে পারপাস সার্ভ করবে, মানে স্ট্যান্ড অ্যালোন প্রোডাক্ট। যেমন মানে প্রবলেমটা হচ্ছে তার একটা, সে কি করবে, সে ডিজাইন পার্টে কাজ করবে, ঠিক আছে, ভেক্টর ডিজাইন কাজ করবে। বেসিক্যালি এই ক্যাড সফটওয়্যার গুলো হচ্ছে হলো ভেক্টর টাইপ, ভেক্টর ডিজাইন প্রোডাক্ট। সফটওয়্যার সুইটস এর ক্ষেত্রে আসলে মানে অনেক সময় আমাদের আহ, কোন একটা ইন্ডিভিজুয়াল সফটওয়্যার তার আহ, কাছাকাছি যে প্রবলেম গুলি সেগুলি সলভ করতে পারে না, তখন তার আরো হ্যান্ডস এর প্রয়োজন পড়ে। মানে দেখা যাচ্ছে যে মানে আরো আরেকটা সফটওয়্যার সাথে সাথে মানে তারা একত্রে কাজ করলো। এরকম কিন্তু অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলি হচ্ছে অনেক ধরনের প্রবলেম হ্যান্ডেল করতে পারে, মানে একসাথে ইন্টিগ্রেটেড হয়ে কোনো প্রবলেম জন্য তারা স্পেসিফিক সলিউশন দেয়। সেগুলি হচ্ছে গিয়ে সুইটস এর মধ্যে আমাদের। এরপর হচ্ছে শেয়ার অ্যালাইক, মানে এটা হচ্ছে যে শেয়ারওয়্যারের ক্ষেত্রে আহ, আমরা পারচেস না করি, এটা ইউজ করতে পারি। অনেক সময় একটা সফটওয়্যার আমরা যদি যাই, দেখা যায় যে 90 ডেজ ফ্রি ইউজ করতে দিবে। প্রোডাক্ট আমি কিনে আনলাম বা ডাউনলোড করে নিলাম, 90 ডেজ ফ্রি ইউজ করলাম। এরপরে আফটার 90 ডেজ আমার যদি ভালো লাগে, দেন আমি আসলে অ্যাক্টিভেট করব, ঠিক আছে, বা পারচেস করব। স্যার, হ্যাঁ, স্যার স্ট্যান্ড অ্যালোন কথাটা লিখেছিল, ওটার মানে কি স্যার? স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যে স্পেসিফিক অন, মানে একটা অবজেক্টিভ সে পারপাস সার্ভ করবে। যেমন হচ্ছে ওই যেটা আমি উদাহরণ দিয়েছিলাম, যেমন ক্যাট সফটওয়্যার, যেগুলি ক্যাট বা হচ্ছে যে এই শুধুমাত্র ওয়ান ওয়ে সলিউশন, ঠিক আছে, সেটা জি হচ্ছে স্যার। কি যার দ্বারা আর অনেক ধরনের প্রবলেম এটা থেকে সলিউশন করতে পারবেন এরকম ধরনের আশা করা যাবে না। শুধুমাত্র একটা স্পেসিফিক কাজ কমপ্লিট করা যাবে। জি স্যার। যেমন এই আমরা জুম সফটওয়্যার এর মাধ্যমে কি জাস্ট ভিডিও কনফারেন্সিং করতে পারতেছি, ঠিক আছে। এটা কিন্তু বলা যায় যে স্ট্যান্ড অ্যালোন, বাট এর মধ্যে এখন অনেক মাল্টিপল ফিচার দিয়েছে। বাট শুরুতে যখন ছিল তখন হচ্ছে লাইক মেসেঞ্জার, এটা কি শুধু শেয়ার করা যায়, এটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন প্রোডাক্ট। বাট ফেসবুক কি করছে, ফেসবুক মানে এই উদাহরণটা এভাবে দেয়া যায়। যেমন ফেসবুকের সাথে কিন্তু মেসেঞ্জার কানেক্টিভিটি আছে। এখানে কিন্তু ইন্টিগ্রেট করছে টুলস দুইটা, একটা কি মেসেঞ্জার প্লাস হচ্ছে তার সোশ্যাল নেটওয়ার্কের যে অ্যাপ্লিকেশন সেটা। তো দেখা যাচ্ছে যে সে একই সাথে কয়েকটা মানে সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে সে কয়েকটা আরো আলাদা আলাদা ইন্টিগ্রেটেড পার্ট হয়তো তার মধ্যে আছে, যেগুলো সে ইন্টিগ্রেট করছে এক জায়গাতে, এবং মেসেঞ্জারকে সে পরে আবার ইন্টিগ্রেট করছে। এরপরে দেখা যাচ্ছে যে অন্য ফেসবুক কি মেবি ইনস্টাগ্রামও মনে হয় ফেসবুক কিনে ফেলছে। তো হ্যাঁ স্যার। এখন কিন্তু সরাসরি ইনস্টাগ্রামে কোনো কিছু পোস্ট করতে হলে কিন্তু বলে দেয়, ওখানে কিন্তু বলে দেয় যে এটা ভায়া ফেসবুক পোস্ট হচ্ছে, বা আমি ফেসবুক থেকে ইনস্টাগ্রামে আমি পোস্ট দিতে পারি, ঠিক আছে। দ্যাট ইজ এ ইন্টিগ্রেটেড টুলস। আচ্ছা, এরপরে হচ্ছে ফ্রিওয়্যার টাইপের কিছু প্রোডাক্ট আছে, যেগুলি হচ্ছে কোনো অব্লিগেশন নাই যে আমি ফ্রি ইউজ করতে পারবো, বাট আফটার ফ্রি ইউজের জন্য সে ডোনেশন চাবে, যে আপনি যদি আমার এটি করেন, আপনি চাইলে আমাকে কিছু ডোনেট করতে পারেন। এই ধরনের অনেক ডিস্ট্রিবিউটেড কিছু ফ্রি সফটওয়্যার আছে, যেটা পাবলিক ডোমেইনে বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। আরেকটা আমরা সবাই জানি যে ওপেন সোর্স। এই ওপেন সোর্স টাইপটা তো আসলে কি, এটা হচ্ছে সোর্স কোডটা পাওয়া যায় নাকি, অনলাইনে পাওয়া যায়। আমরা চাইলে লিনাক্সটাকে মডিফিকেশন করে নিজের মতো করে একটা আমরা অপারেটিং সিস্টেম বানাতে পারি। বা ওপেন অফিস যেটা আছে সেটা হচ্ছে মানে
অলমোস্ট ফ্রি, কোনো ধরনের কোনো পাইরেসি নাই। যে কোনো ডেভেলপার এটাকে ইউজ করে নতুন করে তার মতো করে কাস্টমাইজ করে তৈরি করতে পারে, অথবা এটাকে সে ফ্রিলি ইউজ করতে পারে। এখানে কোনো পাইরেসির কোনো মানে ঝামেলা নাই, বা ইউজেস রাইট নিয়েও কোনো ঝামেলা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। যে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম গুলো কোনগুলি? যেমন হচ্ছে আমরা যে অফিস ওয়ার্ড যেগুলি আমরা ইউজ করি বেসিক্যালি, যে আমরা আসলে এই যা আছে আমাদের, ঠিক আছে, এগুলি যেগুলি হচ্ছে যে গ্রাফিক্যাল কিছু ব্যাপার আছে, বা হচ্ছে যে এগুলি ওয়েব পেজে কনভার্ট করা যায়, আহ, কিছু টেক্সট ডকুমেন্ট তৈরি করা যায়, টেবিলে বা কোনো ফরমেশনে নেওয়া যায়। এ ধরনের ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামগুলি এর মধ্যে আমরা আসলে যে ওপেন অফিস গুলি দেখি ইয়াতে, এরপরে হচ্ছে মাইক্রোসফট অফিস আছে। তো এগুলির ইন্টারফেসটা যেমন আমাদের ফর এক্সাম্পল আমাদের এই যে এখানকার পিপিটির জন্য আমরা যে সফটওয়্যারটা ইউজ করতেছি সেটা হচ্ছে ইএমএস এর একটা ফ্যামিলি অ্যাপ্লিকেশন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ঠিক না? এখানে দেখা যাচ্ছে না মানে ইন্টারফেসে সবই তো দেখা যাচ্ছে কোনটা কিভাবে কি আসছে, ঠিক না? তো দেখা যাচ্ছে হোমের মধ্যে তার কি কি আছে, ইনসার্টের মধ্যে কি কি আছে, ডিজাইনের মধ্যে তার কি কি আছে, অ্যাপ্লিকেশন কি কি আছে, এগুলি তো দ্যাট ইজ ইন্টারফেস। আমার যখন আমরা ওয়ার্ডের মধ্যে ডকুমেন্ট এরিয়া, মেনু বার, টুল বার, রুলার, এগুলি সব আছে না? জি স্যার। হুম। আচ্ছা, এরপরে আমরা এই টেক্সটটাকে লিখতে পারি, সেখানে এডিট করতে পারি, মার্জিন করতে পারি, অ্যালাইনমেন্ট করতে পারি, স্পেসিং করতে পারি, ঠিক না? করতে পারি। কার্সর ইন্ডিকেট দিয়ে আমি ঠিকঠাক করতে পারি, এগুলি তো সব করা যায় নাকি? আমরা কি সবাই ওয়ার্ডের কাজ পারি এখানে যারা আছি? জি স্যার, মোটামুটি কম বেশি পারি স্যার। আচ্ছা, আমরা ওই নেক্সট থেকে আমরা থিওরি ল্যাব ক্লাসটা শুরু করবো আর কি। এটা শেষ করে নি, এটা শেষ করে নি, তারপর ল্যাব ক্লাসটা শুরু করব। তো আমি আসলে কাজ দিয়ে দিব, তোমরা এটা করবা, এটা এরপরে ওটা নিয়ে আলোচনা করব। মানে প্রতি সপ্তাহে আসলে কাজ দিয়ে দেবো, এরপরে ওইটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপর হচ্ছে ফরম্যাটিং, যেটা মানে আমাদের যে ফরম্যাটিং এর মধ্যে আসলে যেগুলি আছে, যেমন টেক্সটটাকে একটু ইটালিক করা বা হচ্ছে বোল্ড করা, হ্যাঁ, তারপরে হচ্ছে এটাকে নর্মাল শেপে নিয়ে আসা, এটার ফ্রন্ট স্টাইল চেঞ্জ করা, টাইপ চেঞ্জ করা, প্যারাগ্রাফিং করা, বা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় মার্জিন বা হেডারে অনেক কাজ করে থাকি, ঠিক না? তো এরপরে আরো যে স্পেসিফিক প্রোগ্রাম বলতে আসলে বোঝাচ্ছে যে যেখানে আসলে নাম্বার কোনো নাম্বার অথবা কোনো মানে ক্যালকুলেশন থাকে, মানে ফিনান্স হোক, সে নট অনলি ফিনান্স, সে ম্যাথমেটিক্যাল হোক, আহ, তারপরে হচ্ছে মানে ওভারঅল যদি আমি বলতে চাই, এটা জাস্ট তোমার নাম্বার থাকবে, নাম্বারটাকে আমি ক্যালকুলেশন করা, তার মধ্যে আমার ফিনান্স আসবে, নর্মাল জেনারেল আসবে, গ্রাফ আসবে, চার্ট আসবে, সব আসবে, ঠিক আছে? তো এটাকে মানে ওগুলো হচ্ছে রিপোর্ট আকারে জেনারেট করা যায় গ্রাফ চার্ট দিয়ে। তো এই যে গ্রাফ চার্ট দিয়ে আমি জেনারেট করব, সেটা কি আসলে বেসিক্যালি ডাটাকে দেখার জন্য, ডাটা আসলে কি রকম আছে, কোন পজিশনে আছে, কত কোয়ান্টিটি কি রকম, এর কোয়ালিটি কি রকম, সেগুলি কি দেখার জন্যই মূলত আমরা টেবিল বা গ্রাফ ইউজ করে থাকি। এবং এইগুলি মোটামুটি অটোমেটেড তো হয়, আমরা শুধু ডাটা ইনপুট করি এবং তার রেসপেক্টে আমি এর আহ, এর ভিউ গুলা দেখতে পাই। তো স্প্রেডশিট প্রোগ্রাম আমরা কি জানি আসলে স্প্রেডশিট প্রোগ্রাম কোনগুলি? স্যার যেমন এক্সেল। হ্যাঁ, এক্সেল হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম। আচ্ছা, আচ্ছা, এগুলিকে কেন আসলে স্প্রেডশিট বলা হয় কেন? স্যার সিনিয়র, এটা কি এই অ্যাকচুয়ালি সিট আকারে যে কাজগুলো করা হয় এই জন্যই বলা হয় মনে হয়। আর কেউ?
স্যার এটা এক শীটে বিভিন্ন ধরনের ডাটা একসাথে করে তারপরে যদি কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন পড়ে ওটাও করা যায় এই জন্য। আমরা একটু এক্সেলটা একটু অন করি। আমার এক্সেলটা কি দেখা যাচ্ছে? না স্যার। এক্সেলটা কি দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। জি স্যার, এখন এখন আসছে স্যার। এখন দেখা যায়। আচ্ছা, এখন এই যে আহ, আমার নিচে দেখা যাচ্ছে যে এই যে শীট আছে, শীট শীট 1 2 3 জি স্যার 4 দেখা যায়। 5। আমি শীট আসলে স্প্রেড করতে পারি বিভিন্ন, এখানে এক এক শীটে এক এক ধরনের কাজ করতে পারি, ঠিক না? এবং সেটাকে আবার সেভ করতে পারি। তা আমার এখানে সব ধরনের আর্থিক হিসাব হোক সবকিছু আমরা আহ মানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন আকৃতির আমরা মানে হিসাবটা রাখতে পারি নাকি? এই জন্যই আসলে এই যে কাগজের যে স্প্রেডের কথা বলা হয়েছে, যে নর্মাল যে আমরা নর্মাল ম্যানুয়াল যে খাতা কলমে যেটার কথা বলি, এইটার এই যে কাগজটাকে আমরা কি বলি, অনেকগুলি কাগজ যখন একত্রে থাকে তাকে কি বলা হয়? স্প্রেড বলা হয় না? স্প্রেড বলা হয় না? স্প্রেড। তো ওইটার স্থান কিন্তু এখন এই এক্সেল দখল করে নিয়েছে, যার জন্য আমরা এটাকে বলা হয় স্প্রেডশিট প্রোগ্রাম। এবং এটার সবচেয়ে মূল কারণ হচ্ছে যেমন শীট 1 শীট 2 শীট 3 শীট 4 এভাবে করে আমি আমি শীটগুলি বাড়াতে পারি আমার মতো করে, ইচ্ছা মতো কাগজ নিতে পারি, এবং এখানে এক পেজে অনেক ধরনের কাজ করা যায়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে ইন্টারফেস। ইন্টারফেস আসলে বেসিক্যালি স্প্রেডশিট প্রোগ্রামের মূল বিষয় হচ্ছে গিয়ে রো কলাম, ঠিক না? আমরা তো সবাই রো কলাম চিনি তো নাকি? রো কোনটা কলাম কোনটা? জি স্যার। জি স্যার। জি স্যার। আমরা চিনি, আসলেই চিনি। জি জি স্যার। স্যার। আচ্ছা, এখানে এখানে রো কোনটা কলাম কোনটা? স্যার লেফট থেকে রাইটে রো আর আপ থেকে ডাউনে কলাম। ঠিক আছে, তো এখানে লেফট থেকে রাইটে হচ্ছে কি রো, জি স্যার। আপ থেকে ডাউনে হচ্ছে কলাম। তাহলে এটা কি আমরা কি সবাই জানি? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, ফাইন। এরপর হচ্ছে ফর্মুলা বার। আমরা আসলে এই স্প্রেডশিটে ফর্মুলা ইউজ করে অনেক অনেক কাজ করতে পারি। একদম সিম্পলি যদি বলি সাম, সামেশন, অটো সাম থেকে শুরু করে এবং লগ, বড় বড় ফিনান্সিয়াল ট্রানজেকশন, হ্যাঁ, সব ধরনের কাজ করা যায়। লেভেল ডিসক্রাইব সেল কন্টেন্ট, তো প্রত্যেকটা সেলের লেভেল গুলি আলাদা করে ডিসক্রাইব করা যায়। ভ্যালু, ডেটস, ফর্মুলা, সব ধরনের কাজ এখানে মোটামুটি করা যায়। এবং যার জন্যই আসলে এটার নাম হচ্ছে এক্সেল, মানে এক্সেলেন্স অফ দ্য সফটওয়্যার, মানে সকল সফটওয়্যার এক্সেলেন্স আসলে এটার মধ্যে আছে। স্যার মাইক্রোসফট এক্সেল ছাড়া কি আর কোনো স্প্রেডশিট প্রোগ্রাম আছে স্যার? আছে, অনেক আছে, অনেক। যেমন গুগলের আছে স্প্রেডশিট, নাম আছে গুগলের স্যার গুগলের আছে। গুগলের আছে স্প্রেডশিট। তারপরে যে অনেক অনেক ফ্রি ওপেন ফ্রিওয়্যার অনেক সফটওয়্যার আছে, ওপেন সোর্স সফটওয়্যার আছে। আচ্ছা, প্রেজেন্টেশনের জন্য আমরা যেটা নরমালি ইউজ করি কি পাওয়ার পয়েন্ট, যেটা মাইক্রোসফট না, এটা আসলে কেন আমরা প্রেজেন্টেশন ইউজ করি, মানে বিভিন্ন কাজের জন্য প্রেজেন্টেশন কেন ইউজ করি? স্যার কারণ কোন হচ্ছে একটা এটা কোন স্যার কোন মানে একটা কোন একটা আইডিয়াকে বিষয়।
কোনো একটা আইডিয়াকে বলো। সবার সামনে উপস্থাপন করার জন্য। যদি কোনো কিছু বলতে চাই, ধরো ফর এক্সাম্পল আমি তোমাকে এখন কিভাবে ক্লাস দিতাম, মুখে মুখে ক্লাস নিলে তো তোমরা হাঁপাইতা বা ঘুম ঘুম দিতা। ঠিক আছে, তো যার জন্য এটা দেখতেছো, আমার কথা শুনতেছো বা ভিজুয়ালি দেখতেছো, যার ফলে রিলেট করতে পারতেছো কথা এবং টেক্সটের মাঝখানে। তো এর একটা অ্যাডাপ্টেশন, অনেক ধরনের ব্যাপার আছে যে আসলে কার অ্যাডাপ্টেশন কত ভালো বা কিসের কিসের উপর নির্ভর করে। অনেকে দেখে ভালো পড়তে পারে, অনেকে শুনে ভালো পড়তে পারে, অনেকের দুইটাই লাগে, অনেকের ভিডিও দেখতে হয়। ঠিক আছে, এরকম অনেক কিছু আছে। তো এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর আগের ভার্সনের ইন্টারফেস। তো প্রেজেন্টেশন ইন্টারফেস তো নিয়ে আসলে বলা কিছু নাই, এটা সিমিলার টু তোমার ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে একটু সিমিলার, সব স্লাইড শো করা যায়, আউটলাইন মানে এটা হচ্ছে আউটলাইন। ঠিক আছে, এটা আউটলাইন, কি কি আছে আমার স্লাইডের মধ্যে সবকিছু আছে। এরপরে হচ্ছে আমি এখানে নিচে এই নিচে নোট করে নেওয়া যায়। ঠিক আছে, নোট করে চাইলে তুমি নিতে পারো। আরো অনেক ধরনের কাজ আছে এখানে, কাজের কোনো শেষ নাই। অ্যানিমেট করা যায়, অ্যানিমেশন করা যায়, তুমি নিজস্ব আকৃতি তুমি স্লাইড শো করতে পারবা, ট্রানজিট টাইম দিতে পারবা। ঠিক আছে, প্রেজেন্টেশন ইন্টারফেস তো আসলে এটা দেখতেই পাচ্ছ। প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয় এটা না, এটা আমরা সবাই পারি না এগুলো। জি স্যার, প্রেজেন্টেশন পারি। পারি তো জি স্যার। জি তৈরি করতে স্যার। সবাই। প্রেজেন্টেশন তৈরি করতে চাই, নিউজ স্লাইড দিব, নতুন দিলে এখানে মানে আমি যে ফরম্যাটে চাই, এই যে নিউজ স্লাইডে যাব, গিয়ে যে ফরম্যাটে মানে যে থিমে চাই আমি ওই থিমে ক্লিক করলে আমার ওই ফরম্যাটে সে তার প্রেজেন্টেশন থিম কন্টিনিউ হতে থাকবে। আচ্ছা, তো আমরা আসলে প্রেজেন্টেশনের সময় অনেক সময় লার্জ মনিটর ইউজ করি। এটা আহ, মানে এক্সট্রা পেরিফেরাল ক্যাবেলের মাধ্যমে কম্পিউটার থেকে কানেকশন দেওয়া হয়। বেসিক্যালি এইচডিএমআই ক্যাবেল, আগে ভিজে ক্যাবেল ছিল, এখন এইচডিএমআই ক্যাবেলের মাধ্যমে কানেকশন দেওয়া হয়। পার্সোনাল ইনফরমেশন ম্যানেজার্স, এটা হচ্ছে কি আসলে কন্টাক্ট ইনফরমেশন গুলি ট্র্যাক করার জন্য। ঠিক আছে, বা হচ্ছে যে আপকামিং বা মানে সকল আর্কাইভ গুলি স্টোর করে রাখে এবং আপকামিং গুলি সে ট্র্যাক করে বা সে মানে বলে দেয় যে আপনাকে এই অমুক তারিখে কে আছে, এই অমুক তারিখে কে আছে। তো এটার জন্য এখন সবচেয়ে পপুলার কি বলতে পারো তোমরা? এখন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সবচেয়ে ভালো কোনটা? তোমরা কি কেউ ইউজ করো এটা? গুগল ক্যালেন্ডার। আচ্ছা, এটা হচ্ছে গুগল ক্যালেন্ডারটা হচ্ছে সবচেয়ে ভালো, কারণ আমি বেসিক্যালি গুগল ক্যালেন্ডারটা ইউজ করি। যা কিছু হয় সব ওখানে বলে দিই, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সব ওখানে থাকে আমার, এবং কোন দিন ক্লাস ও আমাকে রিমাইন্ড করে দেয় টোটাল। অনেকে এমএস আউটলুক ইউজ করে, যার যার যেটা পছন্দ আর কি। হ্যাঁ, বা নিজের মোবাইলের নিজস্ব যে ক্যালেন্ডার আছে সেটা অনেকে ইউজ করে। অ্যালার্মটাও একটা অন কাইন্ড অফ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, অ্যালার্ম দিয়ে রাখে অনেক, স্মল ব্যাপার বাট ঠিক আছে। আচ্ছা, এখানে মাল্টিমিডিয়া এই বিতে যেটা সেকেন্ড পোর্শনে, যেটা গ্রাফিক্স এন্ড মাল্টিমিডিয়া। তো গ্রাফিক্স এন্ড মাল্টিমিডিয়ার ক্ষেত্রে সবচেয়ে কোর যে নলেজ সেটা হচ্ছে যে ইমেজ। মানে আমাদের সবকিছুই কিন্তু ইমেজ। এই যে মোবাইল ফোনের এত রিভলিউশন, মোবাইল ফোন বেশি বিক্রি হয় সবচেয়ে কোন মানে কোন আইটেম, কোন কম্পোনেন্টস এর উপরে বিচার করে ভালো মোবাইল খারাপ মোবাইল এখন বর্তমানে বিচার করা হচ্ছে? স্যার, প্রসেসর আর হলো র্যাম। প্রথমত হচ্ছে স্পিড এবং ক্যামেরা। ঠিক আছে, যার স্পিড যত ভালো, যে যত ফাস্ট প্রসেসিং করতে পারে, আর হচ্ছে কার ক্যামেরা কত ভালো। এর বাইরে আর মানুষ অন্য কিছু চিন্তা করে?
এখন মানুষ মোবাইল কিনতে গেলে দেখে যে ক্যামেরা কত ভালো, এবং এটার জন্য যে ডিজিটাল ক্যামেরা সেটা তো একদম মানে হারিয়ে যেতে বসছে। আর হচ্ছে আহ, আমার ডিভাইস কতটা ফাস্ট, এরপরে মানুষ দেখে যে আমার মেমোরি কতটুকু আছে, মেমোরি কতটুকু, যে আমি কত আমি কি 64 নিব নাকি 128 নিব না 256 নিব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের ইমেজেস। তো ইমেজেস গুলো আসলে কিভাবে কিভাবে আসলে এটা নিয়ে কিন্তু অনেক বিশাল অনেক বড় রিসার্চ আছে, যে ইমেজ প্রসেসিং নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কাজ আছে, রিসার্চ ওরিয়েন্টেড কাজ আছে, যেটা দিয়ে শুধু ইমেজ কোয়ালিটি ডেভেলপ এবং ইমেজের এক্সিস্টিং কনসেপ্টের ভুল দ্বারা আরো ইমপ্রুভ করা এর উপরে। আমরা সাধারণত ইমেজ গুলি যেটার কথা চিন্তা করি এগুলি তো অন কাইন্ড অফ পিক্সেল নাকি, পিক্সেল তো নাকি, প্রত্যেকটা ক্ষুদ্র হ্যাঁ ক্ষুদ্র স্যার। পিক্সেল। জি স্যার। এই ক্ষুদ্র ক্ষুদ্র পিক্সেলটা কোথা থেকে কাউন্ট করে, এক একটা গ্রিড বক্সের মধ্যে থেকে পিক্সেলটা কাউন্ট করে নাকি। যেমন আমি যদি এই ধরনের এই যে দেখা যাচ্ছে এই যে এই একটা গ্রিড একদম উপরে যেটা কর্নারে আছে স্কোয়ার, ঠিক আছে, এটা একটা গ্রিড, এটা একটা গ্রিড, এখানে কয়েকটা গ্রিড, এখানে দুইটা গ্রিড, দুইটা গ্রিড, একটা গ্রিড, ঠিক আছে, অনেকগুলি গ্রিড দেওয়া আছে। এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্রিড হচ্ছে এক একটা পিক্সেল। তো এখানে অসংখ্য, এবং এটাকে যদি টোটাল কভার করে তখনই আমি এর ইমেজটা বুঝতে পারবো নাকি, আদারওয়াইজ তো আমি পারবো না। তো এই কোয়ালিটির উপর ডিপেন্ড করে, যে কালার ডেপথের উপরে ডিপেন্ড করে আসলে ইমেজ কোয়ালিটি মানে ভালো না খারাপ সেটা বোঝা যায়। এবং আমরা যখন কোনো ইমেজের যদি বলি যে ঝাপসা দেখাচ্ছে, দ্যাট মিনস আমার ওই গ্রিডের কালারটা ঠিক মতো আসে নাই, রাস্টিক হয়ে গেছে কালার গুলি। তো ওই কালার ডেপথ যা ভালো হলে আমার ইমেজ কোয়ালিটি ভালো হবে। তো এই ধরনের ইমেজ কোয়ালিটি সাধারণত আমরা আসলে কি আহ মানে নন এডিটেবল নাকি, জাস্ট তুলে ফেলি। যে বিটম্যাপ যে ইমেজগুলি সেটা হচ্ছে বলা যায় মোস্ট কমন টাইপ, যেটা হচ্ছে আমরা তুলে ফেলি, নন এডিটেবল, এবং এটার কালার ডেপথের উপর নির্ভর করে ইমেজ কোয়ালিটিটা আমরা দেখতে পারি এবং আমরা সাধারণত ইউজ করি। তো এ ধরনের যে বিটম্যাপ যে ইমেজ যেগুলি আছে তার কয়েকটা টাইপ হলো যে বিএমপি বা হচ্ছে যে ইএমএফ, জিপ, জেপিজি, পিআইসিটি, ঠিক না, এগুলি না। তো এই ধরনের যে কমন যে ইমেজ যেগুলি আছে, তো এই কমন ইমেজের বাইরে কি আমরা আসলে কোনো ইমেজ ইউজ করি? স্যার সচরাচর তো আমরা করি না স্যার। আচ্ছা, এর বাইরে মনে হয় না আমরা আসলে কি ইউজ করি, ঠিক আছে। সবচেয়ে বেশি ইউজ করি কোনটা? জেপিজি স্যার। আচ্ছা আচ্ছা, জেপিজি কেন ইউজ করি? মানে স্যার এই যে ম্যাক্সিমাম ডিভাইসেস সাপোর্ট নেয়। আচ্ছা, জেপিজি কারণ হচ্ছে যে মানে ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, মানে সব জায়গায় এক্সপার্টাইজটা আছে, মানে এই কমন ফরম্যাটটা আছে। কিন্তু এটার থেকেও যেটা আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে কি পিএনজি, যেটা পিএনজিটা কেন, কারণ হচ্ছে এটা মানে পোর্টেবল, এবং এটার আহ, এটা হচ্ছে স্বচ্ছ কাচের মতো, ঠিক আছে ছবিটা। আচ্ছা, এরপরে আর আর এখানে জিপ যেটা আমরা ইউজ করি নাকি, যে গ্রাফিক ইন্টারচেঞ্জেবল ফরম্যাট যেটা বলে, যে আমরা আসলে এখন জি স্যার। সোশ্যাল নেটওয়ার্কের বদলে তো আমরা এটা দেখে থাকি নাকি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমি তো চেঞ্জ করলাম কেন? স্লাইড চেঞ্জ শো করতেছে না। ইভেন স্যার এখন আসছে স্যার। ও স্যার আচ্ছা, এখন আসছে স্যার, এবং স্যার অনেকেই ঢোকার চেষ্টা করতেছে, কানেক্ট হতে পারতেছে না স্যার আপনার সাথে। কেন?
স্যার জানি না স্যার, হয়তো কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস হওয়ার কারণে এরকম হতে পারে। স্যার ক্লাসের মাঝে হুট করে বের করে দিল, তারপরে বেশ অনেকক্ষণ ট্রাই করলাম, হয় না, এই যে মাত্র ঢুকতে পারছি। এরকম তো হওয়ার কথা না, কেন হলো? স্যার, শুধু আমারই না, আরো 2-3 জনের এরকম হয়েছে। তার ডিভাইস হয়তো কোনো প্রবলেম থাকতে পারে। ডিভাইস বলতে তার জমে ইদানিং একটু ঝামেলা করতেছে। এই আমারও আজকে ঝামেলা করছে। ওই যে প্রায় 10-15 মিনিট এটা জুম নিয়ে আমার স্যার ঝামেলা হচ্ছে। মোবাইল থেকে ইজিলি স্যার অ্যাক্সেস করা ইউজার, যাচ্ছে, কিন্তু ডেস্কটপ থেকে একটু প্রবলেম করতেছে। তোমার কি ডেস্কটপ যে দেরিতে ঢুকছো? জি স্যার। জি স্যার। স্যার ওই যে ইউজার স্যার অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে স্যার, জুমে প্রতিদিন প্রায় মানে করেন যে স্যার অনেক বেশি ইউজার বাড়তেছে স্যার। ওদের এত মানে ধারণা ছিল না যে এত বেশি ইউজার হবে এই করোনা সময়। সার্ভারের প্রবলেম মেবি। আচ্ছা, তো এরপরে হচ্ছে যেমন ভেক্টর ফাইল, যে ফাইলগুলো আমরা আসলে এডিট করতে পারি, অলওয়েজ এডিটেবল ফাইল। যেমন হচ্ছে আহ, আমরা পিএইচডি, ঠিক আছে, পিএইচডি ফরম্যাট আমরা এডিট করতে পারি। বা হচ্ছে এই যে অটোক্যাডের যে ফাইল টাইপ যেগুলি আছে, ঠিক আছে, এই যে তারপরে হচ্ছে ডিএক্সএফ বা আইজিইএস, এর ধরনের ভেক্টর ফাইলগুলি, যেগুলি আসলে আমরা মূলত বিভিন্ন এডিটেবল ফাইল হিসাবে আমরা ইউজ করি। এবং এই ধরনের মানে আমরা ইমেজ ফাইল এবং গ্রাফিক মানে ভেক্টর ফাইল ইউজ করার কারণ কি, দুইটা ডিফারেন্ট ফরম্যাট ইউজ করার কারণ কি? মানে সে ফর এক্সাম্পল আমি অ্যাডোব ইলাস্ট্রেটর ইউজ করলাম বা ইপিএস ইউজ করলাম, ঠিক আছে, বা এই যে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, ভালো ছবি গ্রাফিক্সে কাজ করতে চাই, তাহলে কি এখন আমার ইলাস্ট্রেটর দিয়ে কাজ করে? এখন দেখেছো অনেকে ফটোশপ দিয়েও কাজ করে না, ইলাস্ট্রেটরে আরো সুন্দরভাবে কাজ করা যায়। আচ্ছা, এরপরে আমরা যদি কোনো ছবি অ্যাকোয়ারিং করতে চাই, তো সেক্ষেত্রে আমরা আসলে কি টাইপের ডিভাইস ইউজ করে থাকি? মোবাইল ছবি স্ন্যাপ তুলি, স্ক্যানার দিয়ে সেটাকে স্ক্যান করি, ঠিক না? এই ধরনের ডিভাইস যেগুলি আছে, মানে স্ক্যানার বা ইমেজ ফটোগ্রাফি তোলার যত ধরনের ডিভাইস আছে, এগুলো দিয়ে আসলে সাধারণত আমরা ইমেজ গুলা কালেক্ট করি। আচ্ছা, এখানে বলছি ডিজিটাল ক্যামেরা, ভিডিও ক্যামেরা। যে ভিডিও ক্যামেরা কি মোশন থাকে না, সেখানে মোশনটা থাকে, আর ডিজিটাল ক্যামেরায় মোশনটা থাকে না। মোশন মানে অ্যাক্টিভিটিস, মানে একটা লং টার্ম একটা স্টোরেজ তার জন্য মানে ইউজড হয়। আর এখন তো ডিভিডি হয়তো সব সফট ইউজেস করে, ঠিক না? মানে হার্ড ডিভাইস আর কেউ ইউজ করে না, সবাই পেন ড্রাইভে যার যার মতো করে নিয়ে নেয়। আচ্ছা, এরপর হচ্ছে এই যে ক্লিপ আর্ট। আমরা ওয়ার্ডে আমাদের কিছু ক্লিপ আর্ট আছে না, যে ক্লিপ আর্ট গুলো আসলে সাধারণত আহ মানে দেখা যাচ্ছে যে আমরা কোনো বইয়ের উপরে দেই, কোনো সিডির উপরে দেই, ইমেজেস গুলো একটু ডিফারেন্ট হয়, একটু কার্টুন হয়, ঠিক আছে। দেখা যাচ্ছে যে আমরা একটা বইয়ের কভার ফটো করবো না, একটা ক্লিপ আর্ট দিয়ে ডিজাইন তৈরি করলাম। তো এই ধরনের ডিজাইন আমরা আসলে কিন্তু ওই যে বিভিন্ন ধরনের ক্লিপ আর্ট সফটওয়্যার আছে আলাদা, বা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের সাথে হয়তো ক্লিপ আর্ট থাকে, এভাবে কিন্তু তৈরি করা যায়। আবার মানে অ্যাডোব দিয়ে তৈরি করা যায়। তো পেইন্ট প্রোগ্রাম দ্যাট মিনস হচ্ছে যে পেইন্ট মানে কি? নর্মালি যদি আমরা পেইন্টের কথা চিন্তা করি, পেইন্ট মানে কি? রং। যে মানে আমরা রং করব, ঠিক আছে, এটা রং করার জন্য ডিজিটালি যদি আমরা ডিজিটাল ডিভাইস এটা করতে চাই, তাহলে এখন অনেক ধরনের ডিভাইস আছে যেটা দিয়ে আমি এই কাজটা করতে পারি, কিন্তু তার ব্যাক এন্ডে তো আমার সিস্টেম লাগবে, সফটওয়্যার লাগবে, ঠিক না? এখন আহ, এটা এটা কে বলতে পারবে যে এখন বর্তমানে মানে অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করে যে ডিভাইস গুলি দিয়ে,
মানে রং করা তুলিতে, মানে তুলির সাহায্যে না, এখন পেন্সিল দিয়েই, পেন্সিল যেটাকে আমরা স্টাইলাস বলতেছি, ওটা দিয়েই ডিভাইসের উপরে রং করে আমার ডিজিটাল প্রিন্টেড কপি, প্রিন্টেড একটা আহ, এটাকে কি বলে, প্রিন্ট একটা পিকচার আমার তৈরি হয়। সেই ধরনের ডিভাইসের নাম কি বলতে পারবে? স্যার অনেকে লাইট পেন ইউজ করে স্যার। বুঝি না। স্যার অনেকে লাইট পেন ইউজ করে, লাইট পেন অর্থাৎ একটা কাগজের উপর যদি লেখে কম্পিউটারে অটোমেটিক লেখা হয়ে যায়। আর ওই মানে লাইট পেনের পিছন দিক দিয়ে একটা ইয়ে থাকে ইউএসবি পোর্টের মতো, না, ইউএসবির সাথে লাইট লাগাই লাইট 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 পেনটা এখন ব্যাকডেটেড হয়ে গেছে, আরো আপডেটেড। মানে এখন আহ, মানে স্টুডিও টাইপের বলা যায় যে, মানে মানে যারা ডিজিটাল আর্টিস্ট, ঠিক আছে, ওয়াকম নামে একটা ইয়ে আছে, ওয়াকম, ঠিক আছে, ওয়াকম ইন্টোস যেটা আছে ওইটা দিয়ে একদম লিখে নিতে পারো তোমরা যে ইন্টোসটা দেখে সুন্দরভাবে ড্রয়িং করে, ওটার মধ্যে বিল্ট ইন সফটওয়্যার আছে, সবকিছু সুন্দর করে করা যায়। এবং যত আমাদের দেশে যত ভালো কার্টুনিস্ট আছে তারা এটা ইউজ করে, ওয়াকম ইন্টোস। আচ্ছা, এরপরে হচ্ছে যে ড্র প্রোগ্রামস, যে ক্রিয়েট ভেক্টর বেস যে ইমেজ যেগুলি আছে, যেমন হচ্ছে যে আমরা যদি আহ কোনো কিছু মানে ড্র করতে চাই বা ইমেজ বেসড কোনো কাজ তৈরি করতে চাই, তাহলে কি আমাদের স্পেসিফিক কিছু সফটওয়্যার লাগবে, লাইক অ্যাজ অ্যাডোব ইলাস্ট্রেটর। এবং এখানে অনেক ধরনের পেন আছে, কালার আছে, ব্রাশ আছে, ইরেজার আছে, আমরা ইচ্ছা মতো এটাকে ইউজ করতে পারবো। দিস ইজ এটা হচ্ছে ড্র প্রোগ্রাম সফটওয়্যার, ঠিক আছে। ড্র মানে ড্র প্রোগ্রাম সফটওয়্যার যেটা লাইক অ্যাজ অ্যাডোব ইলাস্ট্রেটর। ফটো এডিটিং সফটওয়্যার যেগুলি, সেগুলো হচ্ছে যে কি কাজ করে, যে আমার একটা ডিজিটাল মানে ছবি তোলা আছে, সেটাকে আমি একটু চেঞ্জ করব, সেটাকে হয়তো পিক্সেল লেভেল চেঞ্জ করব, সাইজে চেঞ্জ করব, ডিজাইনে চেঞ্জ করব, ডিফারেন্ট শেপে নিয়ে আসবো, এটাকে রিপেয়ার করব, বা এটাকে অনেক কমপ্লিটলি চেঞ্জ করব, ঠিক না? অনেকে আমার, ধরো সে ফর এক্সাম্পল আমার দাড়ি নেই, দাড়িতে বসাই দিল নাকি, বা অনেকের হচ্ছে চুল নাই, চুল বসে দিল, অনেকের মুখে ইয়ে আছে, আঁচিল আছে, সেটাকে উঠাই দিল, ঠিক আছে। এরকম অনেক কাজ করে না ফটোশপে? জি স্যার। ধরো এই ছেলেটা নিজের বাসায় বসে আছে, অথচ তাকে ধরো যে নিচে বালুর উপরে এটা ফটোশপের মাধ্যমে কাজ দিয়ে তাকে করে দিল, বা তাকে এখানে নিচে সমুদ্রের মাঝখানে পানির উপর ভাসতেছে, এরকম সে তৈরি করতে পারবে বাই ফটোশপ। আচ্ছা, এরপরে হচ্ছে কম্পিউটার এইডেড ড্রাফটিং, ঠিক আছে। কম্পিউটার এইডেড ড্রাফটিং হচ্ছে যেটা হচ্ছে মানে অনেকগুলো ভেক্টর ফাইল জেনারেট করে, এবং বেসিক্যালি এটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং বা ডিজাইন ফিল্ডে কাজ করে। আমরা যারা অটোক্যাডের কাজ কখনো দেখেছি আমরা? জি স্যার, দেখেছি। আচ্ছা, অটোক্যাডে কি ভাই, কি কাজ করে, যে বিভিন্ন ডিজাইনের কাজ করে নাকি, বাসা বাড়ি বা ইনফ্রাস্ট্রাকচার ডিজাইনের কাজ করে, ঠিক আছে। এখানে আসলে বেসিক্যালি হচ্ছে কিন্তু সবগুলি আলাদা আলাদা ভেক্টর ফাইল, এগুলিকে কালেকটিভলি ইঞ্জিনিয়ার্ড ওয়েতে ডিজাইন কনসেপ্টে কাজ করে একটা ড্রয়িং তৈরি করে, যেটা হচ্ছে যে আমাদের টোটাল ডিজাইন মানে যার যার মানে ইউজার রিকোয়ারমেন্ট অনুযায়ী অটোক্যাডের সাহায্যে এই আমরা একটা ডামি দেখতে পাই বাসার বা কোনো ইনফ্রাস্ট্রাকচারের ডামি দেখতে পাই। আচ্ছা, এখন আমরা কি ইদানিং একটা নাম শুনতেছি যে 3D প্রিন্টিং, না? জি স্যার, হ্যাঁ, প্রিন্টিং স্যার। এই জিনিসটা কি, এনি আইডিয়া? স্যার এটা তো আমিও দেখিনি স্যার, তবে স্যার মানে ইউটিউবে দেখছি স্যার। ওটা হচ্ছে যে আপনার হচ্ছে ওই
সবকিছু তৈরি করতে পারে স্যার, এবং এটা দিয়ে স্যার কিডনিও নাকি বানানো হয়েছে, এরকম একটা নিউজ আসছিল কিছুদিন আগে, নেচার সাময়িকীতে তো প্রকাশ। আচ্ছা, না বিষয়টা আসলে কি, 3D প্রিন্টিংটা আসলে কি, মানে স্যার এটা ওটা আমি শুনতে চাইনি, 3D প্রিন্টিংটা আসলে কি? এটা তো স্যার ভালোভাবে বলতে পারবো না স্যার। আচ্ছা, 3D প্রিন্টিংসটা হচ্ছে যে আহ, মানে এটা তো হয়তো ধরো যে এই আমার এখানে যে ইয়াটা, এটা কি ধরো সে ফর এক্সাম্পল এটা পানির একটা এটাকে কি বলে, স্ক্রিনটাকে কি বলা যায়, ধরো আমি যেটা বুঝছি সেটা হচ্ছে ধরো আমাদের শাওয়ারের যে কল যেগুলি থাকে না, এটা কি কি বলে জি যে স্যার। ওইরকম কলের, মানে কলের কথা চিন্তা করো আর কি, ফর এক্সাম্পল। তো এইটাকে আসলে টোটালটা প্রিন্ট করা, মানে টোটালটাকে এটাকে প্রডিউস করা, তো এইটা তো আসলে মানে যদি আমি নর্মালি কোনো সফটওয়্যার, মানে সফটওয়্যার বাইরে করি, তাহলে কি মেকানিক্যালি যদি করতে চাই তাহলে কি করতে হবে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা বানিয়ে যোগ করে তারপরে হচ্ছে তার স্পেসিফিক ডিজাইন শেপে করে বিশাল একটা ইন্ডাস্ট্রি লাগবে। 3D প্রিন্টিং মডেলটা থেকে আমার একটা ডিভাইসের মধ্যে আমি আমার সফটওয়্যার প্রোগ্রাম করা থাকবে, আমি আমার মেটেরিয়ালস দিয়ে দেবো, এভাবে সে তৈরি করে প্রডিউস করে বের হয়ে যাবে। যেমন মানে 3D প্রিন্টিং মানে ত্রিমাত্রিক, বাংলায় হচ্ছে এটাকে ত্রিমাত্রিক মডেলিং, জি ঠিক স্যার। আছে। বেসিক্যালি যে আমরা যেটা বলতেছি 3D প্রিন্টিং, সেটা হচ্ছে যে একটা ডিজিটাল সিস্টেম থাকবে বা ডিজিটাল মডেল থাকবে, যে কোনো আকৃতির হোক, যে কোনো আকৃতির, মানে এটা অবশ্যই কঠিন বস্তু, মানে মানে হার্ড কপি আর কি। তো এটাকে হচ্ছে যে ওই আমার প্রোগ্রাম অনুযায়ী সে আমার মেটেরিয়ালস দিয়ে সে এটা প্রডিউস, মানে প্রডিউস করে দিতে পারবে। যেমন হচ্ছে আমরা যে খুব সম্ভবত ব্র্যাক ইউনিভার্সিটিতে এরা ওই যে এদের 3D প্রিন্টিং কয়েকটা আনছে, এরা বাংলাদেশে এখন পাওয়া যায়, অনেক জায়গায় পাওয়া যায়। তো এই 3D প্রিন্টিং এর সাহায্যে তার মানে এই যে আমাদের ইয়াগুলি আছে, গ্লাস গুলি, আমরা যাতে চা খাই, মানে চা বা কফি টফি খাই, বলতে ইজিলি প্রিন্টিং করে দিচ্ছে, ঠিক আছে। মানে ওটার একটা ছবি এঁকে দিচ্ছে ওটার উপরে, এবং এই অনেক কম দামে কিন্তু এখন এগুলির উপরে এই যে ছবি টবি আঁকা যায়, তো কিন্তু 3D প্রিন্টিং এর জন্য, ঠিক আছে। স্যার ওটা কি মানে না, যেটা গ্লাসের উপর প্রিন্ট করে স্যার ওটা মনে হয় আলাদা জিনিস, আর এটা মনে হয় আলাদা জিনিস। 3D প্রিন্টিং স্যার, এই যে এই প্রিন্টারটা স্যার আপনি মনে করেন যে একটা আহ, মনে করেন যে একটা কাপের মডেল দিলেন, সরাসরি কাপ, সেই কাপটাই ওরা মানে এই 3D প্রিন্টারটা বানায় দেয় স্যার। আমি এক্স্যাক্টলি ওটাই বলছি, যে তোমার ধরো আহ একটা তুমি একটা সিস্টেম মডেল দিলা, প্রোগ্রাম করে দিলা, ডিজাইন, ঠিক আছে, এটাকে জি তুমি জি তুমি স্যার। মেটেরিয়ালস দিবা, সেটাকে সেই অনুযায়ী হ্যাঁ সেই হ্যাঁ। আদলে তৈরি করে দিবে। জি স্যার। আমি তো এটাই বললাম। এর পরেও তুমি যদি চাও যে তোমার ডিভাইস দেয়া আছে, তোমার সিস্টেম দেয়া আছে, তুমি এক্সট্রা কোনো জি। ইমেজ এর উপরে পোর্ট্রেট করবা, সেটাও তুমি 3D প্রিন্টিং এর মাধ্যমে করতে পারবা, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। এটাও সম্ভব স্যার। আর তুমি যেটা বলছো যে ওই যে যেটা দোকানে এখন ওই যে অনেকের ছবি টবি দেয়, ওগুলি ওগুলো তো আলাদাও তৈরি করা যায়, ওটার জি জন্য স্যার, এটা সেটা দরকার নাই, হইতেছে। কিন্তু এটার জন্য আলাদা দরকার নাই। ওটা হচ্ছে তোমার, এটা কি তোমার মেটেরিয়ালস দিবা, তোমার ডিজাইন দিবা, ও ওটাকে প্রোডাক্ট তৈরি করে দিবে। জি স্যার। আচ্ছা, কম্পিউটার জেনারেটেড যে ইমেজিং, তো এখন আসলে অনেকে এই মানে মোর রিয়েলিস্টিক করার জন্য, বা হচ্ছে বেসিক্যালি মোর রিয়েলিস্টিক এর কথা বলি, কোথায় বেশি ইউজ হয়, সাপোজ আমরা অনেক ধরনের অ্যানিমেটেড মুভি দেখি না, বা অ্যানিমেটেড মুভি ছাড়াও আমরা অনেক ধরনের জার্নি, হচ্ছে যে এই যে ডাইনোসর টাইপের মুভি, বা হচ্ছে যে অনেক অনেক থ্রিলিং মুভি, বা হচ্ছে যে ফর এক্সাম্পল অ্যাভাটার টাইপের মুভি, ঠিক আছে। জি স্যার। জি এগুলি স্যার কিন্তু আবার। এক্সট্রা, হ্যাঁ, এগুলি কিন্তু রিয়েলিস্টিক ইমেজের প্রয়োজন পড়ে অনেক, কারণ ওই রকম যদি না হয় তাহলে তো মানুষ আসলে বিশ্বাস বা দেখতে ভালো লাগবে না, মানুষ দেখবে না, আলটিমেটলি সে ইয়ে হবে। তো এখন
ওইটা মোর রিয়েলিস্টিক করার জন্য কিন্তু কম্পিউটার এইডেড বা কম্পিউটার জেনারেটেড অনেক ধরনের ইমেজিং অনেক টুলস আছে, যার মাধ্যমে মানে অনেকটা বাস্তব সম্মত ইমেজ এবং এটার মোশন উইথ মোশন ইমেজ গুলি তৈরি করে, ঠিক আছে, মানে ভিডিও তৈরি করে, মানে এটা কালেকটিভলি অনেক ইমেজের মানে কালেকটিভ করে 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 মোশন ভিডিও গুলো তৈরি করতে পারে। আচ্ছা, মাল্টিমিডিয়া বেসিক্সে সে মানে মিডিয়ামের কথা বলছে যে যদি আমরা ভয়েস, পিকচার, টেক্সট, ঠিক আছে, তো মিডিয়াম বলতে আসলে কি মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া জগৎকে যদি আমি চিন্তা করি যে এটাকে আসলে মানে যদি আমি ইউজারের আঙ্গিকে দেখি বা ইউজার পার্সপেক্টিভে দেখি, সে ফর এক্সাম্পল আমি ধরো গান শুনবো একটা, আমি একটা মুভি দেখবো, আমি হচ্ছে বলবো সেটা লিখবো, মানে লেখা হয়ে যাবে কোনো ডিভাইসে, বা হচ্ছে যে মানে আমি লিখতে চাই, ঠিক আছে, ইন শর্টস অফ সাম ডিভাইস। তো এই যে কাজগুলি, এই যে মিডিয়ামটা, এই যে মানে আমার কাজের ক্ষেত্রটা যেটা আছে, যেটা দিয়ে আমি সাধারণত মাল্টিমিডিয়াটা বোঝাচ্ছি, তো এই যে ভয়েস, পিকচার, টেক্সট, ভিডিও, মানে আদার্স যতগুলি আছে, এই সবগুলির মানে প্রেজেন্টেশনটাই হচ্ছে আমরা আসলে কালেকটিভলি বুঝি হচ্ছে মাল্টিমিডিয়া। আচ্ছা, তো এইখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের টিভি এবং কম্পিউটারের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? এনিওয়ান একটা সিঙ্গেল কথা আমি জানতে চাই, কে বলতে পারবে? স্যার টেলিভিশন স্যার এমবেডেড সফটওয়্যার থাকে স্যার একটা, ধরেন যে স্যার শুধু একটা সফটওয়্যারের মাধ্যমে কাজ করে সে টেলিভিশনটাই। কম্পিউটার হচ্ছে স্যার কোনো এমবেডেড সিস্টেম মানে এমবেডেড ইয়ে থাকে না, মানে সফটওয়্যার থাকে না, মানে এটাতে আপনি যে ধরনের সফটওয়্যার ইচ্ছা ইউজ করতে পারেন স্যার, মানে যখন যেটা সিস্টেম দেবেন সেটা সেই নিজের এনিওয়ান সফটওয়্যার অন্য কেউ? কাজ করে। না, ইয়েতেও হয়, ইনপুট আউটপুট দুইটাই হয়, কম টিভিতেও হয়। আর টেলিভিশনেও তো কেউ? হয়। আর কেউ? আচ্ছা, একটার হচ্ছে গিয়া বুদ্ধি আছে, একটার বুদ্ধি নাই। সহজ কথা, একদম সহজ কথা, একটার বুদ্ধি আছে আর একটার বুদ্ধি নাই। কেমনে? আমি চাইলেই কম্পিউটারকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে, টিভিকে কিন্তু কন্ট্রোল করার কিছু নাই, সে যা কাজ করে সে সেটাই করবে। হ্যাঁ, আমি যেরকম আমি যদি বলি যে এই তুমি টিভির মধ্যে, সেটাকে তুমি এখন থেমে যাও, করে যাও, এটা হবে না, এটা কিন্তু সে চলতে থাকবে। যদিও অনেক ধরনের সেট আপ বক্স পাওয়া যায়, সেগুলা ইউজ করে হয়তো করে, কিন্তু ওটা অ্যাডভান্স টেকনোলজি, ওটা এখনো আসে নাই। বাট কম্পিউটার নিজস্ব কিছু বুদ্ধি আছে, ইন্টেলিজেন্সি আছে। আমি যে কম্পিউটারকে বলি যে প্লিজ টার্ন অন মাই মাইক্রোসফট এক্সেল, ও আমাকে এক্সেল অ্যাপ্লিকেশনটা অন করে দিবে। আমি যদি টিভিকে বলি হবে, হবে না। যদিও ওটার সাথে এখন ভয়েস অ্যাসিস্ট্যান্ট যোগ করছে, কিন্তু যদি মানে আমি একদম মূল ডিফারেন্সে আসি, ওর বুদ্ধি আছে, ওর বুদ্ধি নাই, ঠিক আছে, ওকে আমি কন্ট্রোল করতে পারি, ওকে পারি না, দ্যাটস ইট। তো মাল্টিমিডিয়া ডিফারেন্সটা আসলে এখানে যে আহ, মানে আমাদের টিভিটাও কিন্তু একটা আসলে মাল্টিমিডিয়া পার্ট, কিন্তু মাল্টিমিডিয়া যেখানে আমি কন্ট্রোল করতে পারবো, বেসিক্যালি ওইটাই হচ্ছে ট্রু মাল্টিমিডিয়া। মানে আমরা যে ভেক্টর ইমেজিং যেগুলি আছে, এগুলিকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক না? বিটম্যাপ ইমেজের থেকে, যেমন আমাদের এআই ফাইলগুলি বা পিডিএফ ফাইলগুলি, বা হচ্ছে যে এই যে ইয়ার ফটোশপের ফাইলগুলি, পিএইচডি ফাইলগুলি চাইলে আমরা এডিট করতে পারি, কিন্তু আমরা জেপিজি ফাইলগুলি কিন্তু আমাদের আবার এডিটেবল অপশনে নিয়ে কাজ করতে হয়, ঠিক না? সো ডিফারেন্ট সফটওয়্যার। সো দ্যাটস ইট। এটা হচ্ছে আজকের জন্য এই পর্যন্তই। তো এটা এই পর্যন্ত, সবাই ভালো করে আপনারা দেখে আসবেন। আর এই সপ্তাহে আরেকদিন ক্লাস নেব, সেটা আমি দেবো। ওকে, আরেকদিন ক্লাস নেব সপ্তাহে।
হয়তো সেটা মঙ্গলবার অথবা বুধবার হতে পারে। ঠিক আছে, আমি জানাই দেবো আর কি লিমনকে। স্যার গত সপ্তাহে স্যার মানে গত সপ্তাহে না সরি স্যার মানে গত ক্লাসটা স্যার মানে পুজোর আগের ক্লাসটাতে স্যার আমি অ্যাটেন্ডেন্স স্যার দেই নাই। হুম। আর স্যার আপনি যাদের যাদের নাম্বার দিয়েছিলেন তারাই অ্যাক্টিভ ছিল স্যার অ্যাসাইনমেন্টের মানে গত ক্লাসটায় স্যার। করা আছে আমার, অসুবিধা হবে না। আর তাহলে জি আজকেরটা স্যার। কি তুমি নোট করছো? জি স্যার আজকেরটা ওকে, দিয়ে তাহলে দিচ্ছি তুমি স্যার দিয়ে এখন। দাও। আচ্ছা স্যার ধন্যবাদ। ওকে, তাহলে সবাই সবাই ভালো থাকেন। হ্যাঁ।